নমস্কার বন্ধুরা, আজকে দুটো বই নিয়ে আলোচনা করব কারণ আমার মনে হয়েছে যে কোথাও এই দুটো বইকে পরস্পরকে রিলেট করা যেতে পারে। প্রথম বইটা প্রসঙ্গে আসি। প্রথম বইটা পিতানহসী, তারাদাস বন্দ্যোপাধ্যায় ও মিত্রা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। আপনারা জানেন তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র এবং মিত্রা বন্দ্যোপাধ্যায় পুত্রবধূ। পিতানহসী এই বছরের মার্চ মাসে অর্থাৎ 2024-এর মার্চ মাসে প্রকাশিত হয়েছে। দ্বীপ প্রকাশন থেকে, মুদ্রিত মূল্য 250 টাকা। পিতানহসী প্রথম উদ্বোধন পত্রিকা অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশনের যে বাংলা পত্রিকা উদ্বোধন, সেখানে পাবলিশড হতে শুরু করে 2008 সালের মে মাস থেকেই ধারাবাহিকভাবে পিতানহসী পিতার সম্পর্কে লিখতে শুরু করেন তারাদাস বন্দ্যোপাধ্যায়, এবং তিনি লিখেছিলেন 2010 সালের জুলাই মাস পর্যন্ত। তারপরে তার দেহাবসান ঘটে এবং তারপরে তার লেখাটি কন্টিনিউ করেছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মিত্রা বন্দ্যোপাধ্যায়। তারপর কয়েক মাস বইটা ধারাবাহিকটি প্রকাশিত হয়ে ক্রমে সমাপ্ত হয় এবং পরবর্তীকালে এই অতি সম্প্রতি এই দ্বীপ থেকে এই বইটি প্রকাশিত হয়ে বেরিয়েছে। এই বইটির প্রকৃতি কীরকম, এই বইটির ধরন কীরকম, বইটাতে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন তথা তার সাহিত্য সম্পর্কে একেবারে ধারাবাহিকতা মেনে লেখা হয়েছে? এই প্রসঙ্গে আমি একদম নিজের কোনো কথা না বলে বইটা থেকেই তারাদাস বন্দ্যোপাধ্যায়ের বলা কয়েকটি কথা উল্লেখ করে দিচ্ছি, সেখান থেকেই পরিষ্কার হবে। এই রচনার প্রথম দিকেই বলা হয়েছে এটি বিভূতিভূষণের জীবন নিয়ে কোনো ধারাবাহিক গবেষণাকর্ম নয়, তার সাহিত্যের পাণ্ডিত্যপূর্ণ সমালোচনা বা বিশ্লেষণও নয়। তার সম্বন্ধে যার কাছে যেমন শুনেছি তাই লিখে চলেছি। তার ফলে এমন অনেক গল্প উঠে আসছে যা বর্তমান লেখকের কাছে ছাড়া আর কারো কাছে নেই। বর্তমান লেখক মানে তারাদাস বন্দ্যোপাধ্যায় লিখছেন। তাই এই লেখায় কখনো কখনো পারম্পর্যের অভাব ঘটতে পারে। আগের ঘটনা পরে ও পরের ঘটনা আগে এসে যাবে হয়তো। পড়তে পড়তে তারাদাস বন্দ্যোপাধ্যায় তো খুব বড় মাপের সাহিত্যিক ছিলেন, তো তিনি যখন তার বাবার সম্পর্কে লিখেছেন এবং যে বাবাকে তিনি মাত্র 3 বছর বয়সে হারিয়েছেন, সেই বাবার সঙ্গে পরিচয় হতো তার অনেকটা তার লেখার মাধ্যমেই। তো সেই লেখাটা পড়তে পড়তে যখন মানে বিভিন্ন ঘটনা পড়ছি ব্যক্তি বিভূতিভূষণ এবং সাহিত্যিক বিভূতিভূষণ সম্পর্কে, সত্যি অপূর্ব লাগছে এবং আমার মনে হয় যে সেই ঘটনাগুলো এখানে বলাটা ঠিক হবে না, সেটা স্পয়লার হবে, কারণ এই পাঠের আলাদা একটা উপলব্ধি আছে। তো এখানে বিভূতিভূষণ নিজে বলছেন, বিভূতিভূষণ সম্পর্কে তারাদাস বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিভূতিভূষণকে ঘনিষ্ঠভাবে চিনতে হলে তার দিনলিপিগুলি মনোযোগ দিয়ে পাঠ করা প্রয়োজন। আবার এক জায়গায় তারাদাস বন্দ্যোপাধ্যায় বলছেন যে 3 বছর বয়সে পিতৃহীন হওয়ায় তার রচনার মধ্যে দিয়ে ছাড়া বাবাকে তেমন করে আর পেলাম না। অবশ্যই কথাও ঠিক, তিনি মা এবং আরও বিশিষ্ট গুণী ব্যক্তি, বিভিন্ন সাহিত্যিক যারা গুণী সাহিত্যিক, এবং তিনি লেখাতে বলছেন যে প্রতিবেশী পরিচিত অনেক সাধারণ মানুষ যারা বিভূতিভূষণের সঙ্গে কথাবার্তা বলে সমৃদ্ধ হয়েছিলেন, তাদের থেকেও কিন্তু তিনি তার বাবার সম্পর্কে শুনেছেন এবং সেখান থেকেও তিনি স্মৃতি আহরণ করেছেন এবং সেই সমস্ত কিছুই তিনি অকপটে এই পিতানহসীতে তুলে ধরেছেন। আমরা যতটা পেয়েছি তার জন্য কৃতার্থ, কারণ মিত্রা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে বিভূতিভূষণের পুত্র যখন চলে গেলেন তখন কিন্তু তার কাছে আরও অনেক বলার কথা ছিল। যদিও তিনি যখন তার কাছে প্রস্তাব আসে যে
উদ্বোধনে তাকে লিখতে হবে, তিনি তখনই, তারাদাস বন্দ্যোপাধ্যায় তখনই অসুস্থ ছিলেন, কিন্তু তিনি তার মধ্যেও সেই তার পিতার অধ্যাত্ম চেতনাটা এসেছিল যে না, আমি সুস্থ আছি, আমার শরীর অসুস্থ আছে, সেখান থেকে লেখা শুরু হয়। কিন্তু আমরা যতটা পেয়েছি তাতেই আমরা মনে করি যে আমরা সমৃদ্ধ, এবং অনেক অচেনা ঘটনা যেরকম আমরা এই স্মৃতিকথা থেকে পাই, তেমনি বিভূতিভূষণের, আমার ক্ষেত্রে অন্তত পক্ষে বলবো, এটা আমি ইন জেনারেল বলবো না, আমার ক্ষেত্রে বলবো, বিভূতিভূষণের বহু লেখা পড়েছি এবং সবসময় মনে হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আলাদা, আমার উনি প্রিয় লেখক। কিন্তু এই যে কোথায় আলাদা, এটা কখনো সাধারণ পাঠক তো এটা কখনো বুঝে উঠতে পারি না। তো এই বইটা পড়তে গিয়ে, নহসী পড়তে গিয়ে আমার মনে হয় সবচেয়ে বড় পাওনা যে আমি আমার মানে সেই কোথায় আলাদা, কোথায় বিভূতিভূষণ আমার কাছে আলাদা ছিলেন, আলাদা একটা ভালো লাগা কাজ করতো, সেটা একটা অনুভূতিতে ছিল, কিন্তু আমি পয়েন্ট আউট করতে পারতাম না। তো সেটা খুব সুন্দরভাবে এই তারাদাস বন্দ্যোপাধ্যায় ও মিত্রা বন্দ্যোপাধ্যায়ের লেখনীর মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আমি সেই কথাটা বলে এই বইটির আলোচনা শেষ করব এবং দ্বিতীয় বইতে যাব। আমি একদম কোট আনকোট সেই তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কথাতেই চলে যাব এবং সেই বক্তব্য দিয়েই শেষ করব। একজন সাহিত্যের ছাত্র, প্রাক্তন অধ্যাপক ও শিক্ষক হিসেবে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, অন্য অনেকেরই শ্রেণী নির্ণয়, বিশ্লেষণ ও ব্যবচ্ছেদ, আর্থসামাজিক রাজনৈতিক আলোকে মূল্যায়ন ইত্যাদি বহুবিধ নিরীক্ষা সম্ভব, কিন্তু বিভূতিভূষণের বিচার সেভাবে করা সম্ভব বলে মনে করি না। তারাদাস বন্দ্যোপাধ্যায় আরও লিখছেন, তার সাহিত্যে সমসাময়িক সমাজের ঘূর্ণাবর্ত কমই স্থান পেয়েছে অত্যন্ত সরাসরিভাবে, তবু পাঠককে অনিবার্যভাবে বেশি আকৃষ্ট করে তার প্রধান রচনাগুলির শ্যামস্নিগ্ধ জীবনচর্চার কাহিনী, যেখানে চিরায়ত মানবতার বাস, যেখানে বাইরের সমস্ত ভাঙা গড়াকে উপেক্ষা করে বেঁচে আছে জীবনের দীপশিখা। আমি কোটেশনটা পড়তে গিয়ে মাঝখানে কিছু জায়গা হয়তো স্কিপ করেছি, যারা বইটা পড়বেন তারা পুরোটাই পাবেন, এবং আমার মনে হয় যে দ্বীপ প্রকাশন একটা খুব ভালো কাজ করেছে এই পিতা নহসী এই বইটাকে সকলের সামনে তুলে এনে। কারণ যখন উদ্বোধনে পড়তে পড়তে লেখাটি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু কোথাও একটু খারাপ লাগা কাজ করেছিল বা একটা অতৃপ্তি বোধ কাজ করেছিল, যে মনে হয়েছিল যে লেখাটা যদি আরও কিছুদিন প্রকাশিত হতো, তারাদাস বন্দ্যোপাধ্যায় যদি আমাদের মধ্যে থাকতেন। তারপরে যখন হঠাৎ করে এই বইটা পেলাম, খুব ভালো লাগলো। এবার চলে যাই দ্বিতীয় বইতে। দ্বিতীয় বইটির নাম ইছামতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটা পাবলিকেশন SBS পাবলিকেশন, মুদ্রিত মূল্য 150 টাকা। এখন যেহেতু কপিরাইট সম্ভবত উঠে গেছে, তাই জন্য অনেক পাবলিকেশনই প্রকাশ করে, মিত্র ঘোষ থেকেও হয়তো পেয়ে যাবেন। ইছামতি বিভূতিভূষণের লেখা শেষ উপন্যাস, আমি আগে পড়েছি। সেকেন্ড টাইম পিতা নহসী পড়ার পরে আমি যখন ইছামতি পড়লাম, আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। মূলত নীল চাষ এবং নীল বিদ্রোহের প্রেক্ষাপটে এই উপন্যাসটা রচিত, কিন্তু তারপরেও এই কাহিনী কিন্তু বেশ সুদূর প্রসারী। এর একটা আধ্যাত্মিক দিক রয়েছে, এর একটা বৈষয়িক দিক রয়েছে এই উপন্যাসটার। মূলত যে নীল বিদ্রোহের বা নীল চাষকে কেন্দ্র করে যখন বলছি, সেই ইছামতি নদীর তীরে, ইছামতি নামটা ইছামতি নদী থেকে এসেছে, ইছামতি নদীর তীরে যে জনবসতি, যে গ্রাম, সেখানে নীলকুঠি রয়েছে এবং সেই নীলকুঠির দুর্দণ্ড প্রতাপ যিনি দিওয়ান রাজারাম, তিনি প্রচণ্ড কূট, নৃশংস, যেরকম হয় আর কি, নীলকুঠির দেওয়ান হতে গেলে যেরকম হতে হয়। কিন্তু তার 3 বোন আছে, তিলু, বিলু, নীলু, 3 বোন, ডাক নাম এদের। তো এদের অনেক বয়স হয়ে গেছে, বিয়ে হয় না। সেই সময় সমাজে পতিত হওয়ার একটা ভয় ছিল, তো সুতরাং তাদের বিয়ে দিতে হবে।
এবার ঘটনাচক্রে ভালো কুলীন পাত্রের সন্ধান রাজারাম পান, যদিও পাত্রের বেশ বয়স হয়েছে, কারণ তিনি ভেবেছিলেন সেই পাত্র ভবানী বাড়ুজ্যে এই কাহিনীর মেন ক্যারেক্টার, যাকে ঘিরে মূলত কাহিনী আবর্তিত হচ্ছে। তো ভবানী বাড়ুজ্যে ভেবেছিলেন যে তিনি সন্ন্যাস নেবেন, তিনি গৃহস্থ ধর্ম ত্যাগ করবেন, কিন্তু ঘটনাচক্রে সেটা হয় না। এবং ভবানী বাড়ুজ্যে তিনি তিনি এই 3 বোনকে বিয়ে করেন এবং সেই গ্রামেই অন্য একটা ছোট যে বাসস্থান করে সেখানে স্ত্রীকে নিয়ে তিনি জীবন নির্বাহ শুরু করেন। তো এই ভবানী বাড়ুজ্যে ছিলেন খুব আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ। ফলে যখন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে রাজারাম যখন নীল বিদ্রোহ হচ্ছে, যে প্রজাদের হাতে মারা গেলেন, খুন হলেন, কিছু চাষি, কিছু বাউরি শ্রেণীর লোক তাকে নৃশংসভাবে হত্যা করলো, এবং এই রাজারাম নিঃসন্তান ছিলেন। তো তখন সবাই ভাবছে যে ভবানী বাড়ুজ্যের ছেলে হয়েছে, তো সেই ভবানী বাড়ুজ্যের ছেলেই তো সব সম্পত্তি পাবে রাজারামের, যেহেতু ভাগ্নে হয় সম্পর্কে। কিন্তু রাজারাম সম্পূর্ণ না বললেন, যে সম্পত্তিতে, যে অর্থের মধ্যে বহু মানুষের দীর্ঘশ্বাস চোখের জলে রয়েছেন, সেই সম্পত্তি তিনি চান না যে সেটা তার ছেলে পাক এবং সেই অর্থে তার জীবন গড়ে উঠুক। তিনি তার স্ত্রীকে বলছেন, তিলুকে বলছেন যে আমি হয়তো আমার সন্তানের জন্য অনেক সম্পত্তি রেখে যেতে পারবো না, কিন্তু আমি তার মধ্যে অধ্যাত্ম চেতনা দিয়ে যেতে চাই, যাতে সে একজন ভালো মানুষ হয়, সে যাতে জীবনে সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারে। এবং যদি এইটুকুনি, এটা তো একটা আধ্যাত্মিক দিক গেল, পাশাপাশি এই যে নীলকুঠিতে 2জন সাহেব আছেন, বড় সাহেব সিমটম সাহেব, ছোট সাহেব ডেভিড, এবং বড় সাহেবের আয়া গয়া মেম, রাজারামের কথা আগেই বলেছি, প্রসন্ন আমিন, এবং তাদের যে একটা কি বলবো, একটা কি বলবো, নীলকুঠির যে নিজের ক্ষমতা ধরে থাকার যে লড়াই, তার জন্য যে অত্যাচার, তার জন্য যে খুনোখুনি সব আছে, এবং নিরীহ মানুষের ওপর অত্যাচার, নিরীহ একজন খুব ভালো মানুষ রামকানাই চক্রবর্তী, খুব একজন জ্ঞানী কবিরাজ, কিন্তু তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করেন। ফলে এবং তিনি সত্যের পথে চলেন, তিনি মিথ্যা বলবেন না। তাকে প্রচণ্ড অত্যাচার করা হয়, প্রায় তিনি মরেই যেতেন। যাই হোক, ঘটনাক্রমে বা ভাগ্যচক্রে তিনি বেঁচে যান। এবং এত অত্যাচারের পরেও রাজারামকে যেদিন খুন করা হয়েছিল, তিনি কিন্তু রাজারামকে সতর্ক করেছিলেন। তো আপনারা এইটুকুনি শুনে হয়তো অনেকেরই পড়া, যেহেতু ইছামতি একটা বহু জনপ্রিয় উপন্যাস, তো এইটুকু শুনে যারা ভাবছেন হয়তো আমি বলে দিয়েছি, আসলে আমি কিছুই বলিনি। এই বইটা যদি পড়েন তাহলে অদ্ভুত একটা টান এবং একটা সময়কে রিপ্রেজেন্ট করছে ইছামতি, যেই সময়টা আজকে হারিয়ে গেছে, যখন চণ্ডী মণ্ডপে আড্ডা হচ্ছে, যেই সময় রেলপথ প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে, ইলেকট্রিক কাকে বলে জানে না, একটা অদ্ভুত সময়। ক্রমে নীল চাষ উঠে যাচ্ছে, নীল বিদ্রোহ হচ্ছে, এবং একটা কথা লেখক খুব সুন্দরভাবে এই কাহিনীর মধ্যে বলেছেন যে বড় সাহেবের মুখ দিয়ে বলাচ্ছেন যে নীল বিদ্রোহের জন্য নীল চাষ যে উঠেছে তা নয়, সেই সময় জার্মানি সিনথেটিক নীল আবিষ্কার করে ফেলে, যেটা ছিল তুলনামূলকভাবে অনেক সস্তা, এবং নীল চাষ করে যে নীল প্রস্তুতের যে খরচ, তার খরচ অনেক বেশি হয়ে যাচ্ছিল। ফলে ক্রমে নীল চাষ উঠে যায়, সেই নীলকুঠি পরবর্তীকালে বিক্রি হয়ে যায় এবং কিনে নেয় হচ্ছে লালমোহন পাল, নানু পাল। এবং এই নানু পাল চরিত্রটাকেও প্রথম থেকে দেখানো হয়েছে প্রচণ্ড পরিশ্রমী একজন ব্যবসায়ী, যে একদম খুব ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় পৌঁছে যায় নিজের পরিশ্রমের জোরে। সেই যে ব্রাহ্মণদের যে প্রতিপত্তি, সেই সমাজে কীভাবে একজন ব্যবসায়ী নিজের পরিশ্রমের জোরে, নিজের অর্থ বলে নিজের জায়গা ক্রমশ সে প্রতিষ্ঠা করে নেয়। আর আছে নিস্তারিণী বলে একটি চরিত্র, যে খুব সেই সময় সমাজে যে খুব অকপট, সেই সময় মেয়েরা পর্দানসীন, সেই সময় মেয়েরা বাইরে এসে কথা বলতে পারে না, পরপুরুষের সঙ্গে কথা বলতে পারে না, বা ঠিকটা ভুলটা মুখের ওপর যদি সে বলে দেয় তাহলে তাকে বলা হয় যে সে অশালীন, দেগে দেওয়া হয় তাকে। কিন্তু
এই যে নিস্তারিণী চরিত্রটা কিন্তু এরকমই একটি চরিত্র, এবং ভবানী বাণিজ্যের মুখ দিয়ে লেখক বলাচ্ছেন যে অ্যাকচুয়ালি নিস্তারিণীর মতন মেয়ে যে হচ্ছে ভাবিকালে আসার কথা, সে অনেক আধুনিকা, সেই সময় ভুল করে চলে এসেছে। কারণ মানে মেয়েদের মধ্যে এই তেজস্বিতা দরকার। আর আছে গয়া মেম, সে যখন বড় সাহেবের আয়া ছিল, যখন নীলকুঠির প্রবল ক্ষমতা ছিল, তখন সবাই খুব গয়া ম্যামকে তেল দিয়ে চলতো, কিন্তু গয়া ম্যামের একটা নিজস্বতা ছিল। সে হয়তো নিজে কিছু খারাপ কাজ করেছিল ঠিকই, কিন্তু তার মধ্যে কিন্তু বিবেক জাগ্রত ছিল। সে পারত অনেক সুযোগ সুবিধা আদায় করে বড় সাহেবকে বিপদ আপদের মধ্যে ফেলে পালিয়ে যেতে, কিন্তু তা কিন্তু সে করেনি। আর করেনি বলেই কিন্তু গয়া ম্যাম কিন্তু অন্য একটা জায়গায় উত্তীর্ণ হয়েছে। এবং তার মধ্যে প্রকৃতির বর্ণনা, তার মধ্যে যে ভবানী বাণিজ্যের যে এবং রামকানাই চক্রবর্তীর যে ঐশ্বরিক উপলব্ধি, ঈশ্বর নিয়ে যে চর্চা, দৈনন্দিন জীবনযাপনের উত্থান পতন, অনেক কিছু সব মিলিয়ে একটা অসাধারণ উপন্যাস। এবং আমি বললাম না, আমি বইটা পড়লাম পিতানহসী পড়ার পরেই, এবং একদম শেষ করব পিতানহসীতে তারাদাস বন্দ্যোপাধ্যায় এই ইছামতি সম্পর্কে অনেক কোটেশন দিয়েছেন, অনেক কোটেশন দিয়ে অনেক কথা বলেছেন। অত কিছু বলবো না, জাস্ট একটা কোটেশন বা একটা উনি কি বলছেন সেই বক্তব্যের মাধ্যমেই আজকে আমি আমার বক্তব্য শেষ করব। শুধু এটুকুই বলবো যে দুটো বই খুব ভালো। মনকে না, ভালো বই পড়লে মনের না একটা স্তর আছে, আমার মনে হয় যে মনের তার আছে, অনেকগুলো তারগুলো না অনেক উঁচু সুরে বাঁধা হয়ে যায়। ইছামতি এবং পিতানহসী এমনই দুটো বই। আমি কোটেশনটা পড়ে শেষ করব, তার আগে বলি এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন, ভালো ভালো বই পড়বেন। তারাদাস বন্দ্যোপাধ্যায় ইছামতি সম্পর্কে লিখছেন পিতানহসীতে, এই রচনার সমগ্র আখ্যান ভাগ যদিও নীল বিদ্রোহের পটভূমিতে ইছামতি নদীর দুই তীরের মানুষ ও প্রকৃতি নিয়ে রচিত, তবু এর বৃহত্তর আশ্রয় হল অধ্যাত্ম চেতনা। উপন্যাসের গল্পাংশ যেন সেই চেতনাকে সম্যকভাবে পরিস্ফুট করার একটি অবলম্বন মাত্র।